গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে সময় হচ্ছে এখন ওই 9টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো দেখো এখন 9টা বাজে, সকাল সকাল ঘুম থেকে উঠেই শুরু করেছি কি বলতো, রান্নাঘরের কাজবাজ। তো রান্নাবান্নার কাজগুলো একটু টাইমলি করতেই হচ্ছে। আর এটা দেখছো আমি টিফিন বক্সের মধ্যে পরোটা ভরছি, কারণ হচ্ছে ছোটো মেয়ে যাবে ডান্সের রিহার্সালে, তো তার জন্য টিফিন বানিয়ে দিলাম আর কি। ও 10টার থেকে রিহার্সাল আছে, তো মেয়ে অলরেডি বেরিয়ে গেছে। তো ওকে কি বলো তো, পরোটাগুলো একটু ত্রিকোণ করে দিলাম। তো ত্রিকোণ পরোটা দেখবে দেখতে সুন্দর লাগে, খেতে তো সেই একই লাগে, গোল বলো বা ত্রিকোণ বলো, কিন্তু পরোটার শেপ মানেই কিন্তু ত্রিকোণ। তো আমি কিন্তু সব সময় করি না। তো মেয়ে বলছে, মা তুমি আবার আমার জন্য দুখানা আবার ত্রিকোণ কেন করলাম, যে তুই বাইরে খাবি তো দেখতে বেশ সুন্দর লাগবে, তাই ত্রিকোণ করে দিলাম। আর এই যে আমাদের, আর মানে আমাদের বলতে আমার আর বড় মেয়ের জন্য গোল পরোটাই করে নিয়েছি। আর তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড হচ্ছে, ও সকালবেলা প্রত্যেক দিনই দুধের সাথে কর্নফ্লেক্স বা ওটস, তার সাথে একটা আপেল কাঁঠালি কলা, তো এই সবই ওকে দিই আর কি। ওর সকালে টিফিন ওটাই করে, পরোটা রুটি এখন খায় না, কারণ যদি বা গ্যাস অম্বল হয় বলে সেই ভয়তেই দিই না। আর আরও একটা ব্যাপার, ওর খেতে অনেকটা টাইম লাগে, তাই দুধের সাথে কর্নফ্লেক্স বা ওটস জাতীয় এইসব জিনিস দিলে কি বলতো, বেশ নরম হয়ে যায়, ওর খেতে সুবিধে হয়। আর ওটা অনেক বেশি প্রোটিনও, তার জন্য আর কি দুধের সাথে ওই কর্নফ্লেক্স বা ওটস এই জাতীয় খাবারই ও এখন খাচ্ছে। তো যাই হোক, মাঝে মধ্যে অবশ্য কোনো দিন জিভের স্বাদ বদলের জন্য একটু অন্যরকম খায়, তবে বেশিরভাগ দিনই কিন্তু ওই ওটস বা কর্নফ্লেক্সই খাচ্ছে। তো দেখো ওদিকে এখন টিফিন সেরে নিয়েছি। তো আমি আর বড় মেয়ের টিফিন খাওয়া অলরেডি হয়ে গেছে, আর চলে এসেছি এই ঘরটাতে। আর এই ঘরে কি বলো তো, বালিশের কভার দুটো একটুখানি চেঞ্জ করে দিলাম। তো বালিশের সাথে আর খাটের বিছানার চাদরটা কি করেছিলাম সেদিন, ও একটু ওলট পালট হয়ে গেছিলো। তো সেটের যে কভারটা ছিল সেগুলো না পরিয়ে আমি অন্য কভার পরিয়েছিলাম, তবে চাদরটা আবার অন্য দিন পেতেছি। তো এই জন্যই একটুখানি গন্ডগোল হয়ে গেছে। তো আজকে কি করলাম বলো তো, বালিশের কভার দুটোকে চেঞ্জ করে নিয়ে আবার একই সেটের করে দিলাম আর কি। আর এখানে দেখো ওই ঘরের বিছানাপত্র তুলে পুরো ফার্নিচারগুলো মোছামুছি করে নিয়ে এখন চলে এসেছি সবজি কাটাকুটি করতে। তো এই এঁচোড়টা কদিন ধরে এনে রাখা ছিল। তো এঁচোড়টা কী বলো তো, আমি ফ্রিজে ঢোকাইনি, বাইরেই ছিল। তো বাইরে রাখার ফলে আর কি দেখছি কেমন যেন একটু নরম নরম আর একটু হলদে হলদে ভাব হয়ে গেছে। তো পরে দেখলাম যে না, ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি, যা গরম পড়েছে সেই জন্যই আর কি বাইরে রাখার ফলে একটুখানি ঝলসানো মতো হয়ে গেছে। তো ওই জন্য কাটতেও প্রবলেম হচ্ছে। আর সবজিটা কেটেছি একটুও কি বলো তো, কোনো আঠাও বেরোয়নি জানো তো এঁচোড়টাতে, জানি না খেতে কেমন হবে। আর এদিকে দেখো মাটন স্টু আজকে ফার্স্ট টাইম বানিয়েছি। আমি বানিয়েছি বলতে হাজব্যান্ডই করেছে, আমি ধুয়ে ধায়ে রেডি করে দিয়েছি, সেই করেছে, কারণ আমি এসব খাবার কখনো বানাইনি, তো সাহসও করে উঠতে পারিনি আর কি কেমন কি খেতে হবে না হবে। তো ওই জন্য হাজব্যান্ড বললো ছাড়ো আমিই করে নিচ্ছি। তো ওই বানিয়েছে, ওর মধ্যে তোমার পেঁপে, বিনস, গাজর এসব দিয়েছে, তারপর প্রেশার কুকারে দিয়ে আর কি আচ্ছা করে সিটি মেরেছে, দেখে নিয়েছি আজকে। তো আমি ওকে বলেছি পরের দিন আমি তোমাকে বানিয়ে দেবো, মানে আরও একটু মাটন নিয়ে এসছে আর কি। তো সেটা একদিন বাদে বাদে ওকে দেবো, রোজ তো ভালো লাগবে না, তো ওর জন্য আর কি ওটা করে, যাই হোক ও খাওয়া ভাতেই খাবে আর কি। তো দেখো এখানে আবার আমার আজকে, তোমাদের কালকেও বলছিলাম যে শরীরটা ভীষণই খারাপ, তো আজকেও শরীরটা ঠিক নেই। তাই এই যে এই বোতলটার মধ্যে ওআরএসের জল গুলে মানে রেখেছি, এখন একটু ওআরএস খাচ্ছি। ভীষণ টায়ার্ড লাগছে, কালকে বমি করেছি, আজকে আবার পেটের প্রবলেম হয়েছে, মানে কদিন ধরেই অ্যাসিডিটির সমস্যায় এমন ভুগছি, মানে ঠিকঠাক খাবার দাবার হজমই হচ্ছে না। তো ওই জন্য শরীরটাও না খারাপ হয়ে গেছে। আর এই সময় আমার শরীর খারাপ হয়ে গেলে তো একদম হয়েই গেল, সংসার কে দেখবে। তো তার জন্যই আর কি ওআরএসটা খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখো কলমি শাক কেটে নিয়েছিলাম। তো এই কলমি শাকটা একটু রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাই ভাজা করে করব। আর ওদিকে হবে এঁচোড়ের তরকারি, তার মধ্যে অবশ্যই একটুখানি ডাঁটাও দেবো। তো এই যে এঁচোড়ের তরকারিটাও মানে বসাবো প্রেশার কুকারে, এঁচোড়টা সিটি মেরে নিয়েছি আগেই অলরেডি। আর এখন দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তার উপরেই আমি এই যে পেঁয়াজ ছিল কুচানো সেগুলোকে দিয়ে দিলাম। তো এইগুলো একটু ভেজে নেড়ে নেওয়ার পর একটুখানি রসুন থেতো দিলাম। অবশ্য রসুনটা খুবই অল্প দিয়েছি, কারণ গরম তো ওই জন্যে রসুন একটু অ্যাভয়েডই করছি। আর এই যে কেটে রাখা টমেটোটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আর দেবো একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো, ব্যাস হয়ে গেল। আর একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি, কারণ এই এঁচোড়ের তরকারি বলো বা আলু পটলের যেগুলো মশলা জাতীয় তরকারি, সেগুলো দেখবে একটুখানি কালার হলে বেশ ভালো লাগে আর কি। তো আর এই যে একটুখানি হলুদও দিয়ে নিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে নেওয়ার পর ডাটাগুলোও অ্যাড করে দিলাম। আর এই যে সজনে ডাটা আমার যে কী প্রিয়
প্রিয় তোমাদের বলে বোঝাতে পারবো না। যে কোনো সবজিতেই ডাঁটা দিলেই আমি খেয়ে নিই, আমার ভীষণ ভালো লাগে। তো সবজিটা একদম কষিয়ে নিয়ে একদম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে চলে এসেছি এখন এই রুমটাতে। তো এই রুমেরও বিছানাপত্র তোলা হয়নি আজকে, না একটুখানি ঝিমিয়েই কাজ করছি বলতে পারো। শরীরটা ভালো না থাকলে দেখবে কোনো কিছু কাজেও কিন্তু ঠিকঠাকভাবে মন লাগে না। আর এমনিতে কি বলতো, অনেক দিন ধরে মা ছিল তো মনটাও না মাঝে মধ্যেই খারাপ করছে। যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে দেখবে বাড়িতে যদি অন্য কেউ থাকে তাহলে তার সাথে একটুখানি কথা বলে মনটা হালকা হয়, বেশ ভালোও লাগে। আর যেহেতু অনেক দিনই ছিল আর এখন চলে গেছে বলে মাকেও ভীষণভাবে কোথাও না যেন মিস করছি। আর ভাবছি যে মা থাকলে বেশ মন খারাপগুলোও হয় না। আর মন খারাপ হলেই মা কিন্তু ধমকাতো, বকতো যে যা কাজ কর ওঠ, এরকম করে বকে ধমকে মায়ের ভয়ে ভয়ে কাজগুলোও ঠিকঠাক টাইমলি হয়ে যেত। যদিও টাইমলিই করছি তবুও দেখবে কোথাও যেন মনটা একটু খারাপ খারাপ করছে আর কি। আর এই যে বসে থাকলে তো হবে না, আমার সংসার, আমাকেই সব কাজবাজ করতেও হবে। আর সংসার যদি মানে কাজকর্ম না করি তাহলে তো সব হয়েই গেল। ওই আর দেখতে পাচ্ছ দূরে আমার হাজব্যান্ডকে ফল টল কেটে দিয়েছি, সেও কিন্তু এখন বসে বসে ফল খাচ্ছে। আর এদিকে দেখো এই যে পাখির বাটির জলটা মানে একটু চেঞ্জ করে দিলাম, সকালবেলা আজকে চেঞ্জ করা হয়নি, তো মেয়েকে বললাম চেঞ্জ করে দে। তো মেয়েরা না একটু ঘেন্না করে, কারণ কি বলো তো ওখানে অনেক কাক আসে, বেশিরভাগই দেখবে কাক আসে। তো তারা কি করে মুখে করে আর কি ওই পাউরুটি বলো, ব্রেড, বিস্কুট এসব নিয়ে আসে, তো তারপরে ওই জলের মধ্যে ডুবে ডুবে দেখি খায়। আর বাটিটার কি অবস্থা করে তোমাদের একদিন শেয়ার করব, দেখবে তাহলে বুঝতে পারবে। তো যাই হোক, এই গ্রীষ্মকালে আমি চেষ্টা করি তাদেরও যেন কোনো কষ্ট না হয়, তাই ওই এসির আউটলেটটার উপরে এক বাটি করে রোজ সকালে জল দিয়ে রাখি। মানে ওখানে বাটিটাই থাকে, সকালবেলা জলটা চেঞ্জ করে দিই। তো আজকে সকালে চেঞ্জ করা হয়নি, একটুখানি দেরি হয়ে গেল, কারণ তাদেরও একটু জলের দরকার। যা রোদ গরম পড়েছে তারাই বা কোথায় যাবে। তো এই সব কাজকর্মগুলো করতে না ভীষণভাবেই ভালো লাগে। তারপর মেয়ে বললো মা দাও বাটিটা আমি একটুখানি মেজে দিই। আমি বলছি না না, মাজতে হবে না, আমি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। তো বলছে আমাকে তো যে তুমি জলটা আমার ফেলে দাও, তারপর আমি জল দিয়ে দেবো, কারণ ওটার মধ্যে না গন্ধ ওঠে। যেহেতু রুটি পাউরুটি বলো সব ভিজে ভিজে খায়, তো কোনো কোনো টুকরো দেখবে পড়ে থাকে জলের মধ্যে, তো ওটা আর কি ওদের দেখতে আর কি একটুখানি হলেও মানে একটু ঘেন্না করে আর কি। তো যাই হোক, এখন ওই যে জলটা চেঞ্জ করে আমি চলে এসেছি এদিকে এই যে ব্যালকনিতে। চেয়ারগুলো একটু মুছে নিলাম, তবে এই চেয়ারগুলো কিন্তু রোজ প্রায় মুছতে হয়, কারণ হচ্ছে যেহেতু ব্যালকনির মধ্যে থাকে ধুলোটা একটু বেশিই পড়ে। আর এই যে এই রুমটাতেও চলে এসেছি, তো এই রুমটাও হালকা করে সব কিছু ফার্নিচারগুলো মুছে নিচ্ছি। বিশেষ কিছু ফার্নিচার এই ঘরে যদিও নেই, আমি কি বলতো সবসময় চেষ্টা করি ঘরগুলো একটুখানি ফাঁকা ফাঁকা রাখার, যাতে করে একটু স্পেসটাও বেশি থাকে, রুমগুলো দেখবে বেশি বড় লাগে। যদি রুম ঘিঞ্জি করে দেওয়া হয় মানে ফার্নিচার ঢুকিয়ে, তাহলে দেখবে মানে খুব কেমন যেন ছোট ছোট লাগে রুমগুলো। যত স্পেস থাকবে ততই দেখবে রুমগুলো দেখতেও বড় লাগে, ভালোও লাগে আর কি। তো এই যে টিভি ইউনিটটাও একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। আর এগুলো যেহেতু প্লাইউডের তো প্রচুর পরিমাণে কিন্তু ধুলো পড়ে, কিন্তু যেটা ক্যামেরাতে খুব একটা বোঝা যায় না। আমি যখন মুছি তখন বুঝতে পারি যে কতটা ধুলো পড়েছে। তো দেখো ডাইনিং টেবিলটাও এখন পরিষ্কার করে মুছে নিচ্ছি। যখনই খাওয়া হয় ভালো করেই মোছা হয়, তাও কিন্তু সকালবেলা আবার একবার করে মুছে নিই, কারণ টেবিলের মধ্যেও ধুলো কিন্তু ভালোই পড়ে থাকে। তো যাই হোক, এই যে মোছামুছি কমপ্লিট করে নিয়েছি। তারপর এই যে খাবার দাবারগুলো রান্নাবান্না যেগুলো করা হয়ে গেছে সেগুলো এখন রান্নাঘর থেকে তুলে এনে আর কি টেবিলের মধ্যে রাখবো। এখন না রান্নাঘরে রাখছি না, জানো তো, রান্নাঘরে না একটু পিঁপড়ে টিপড়েও হচ্ছে, তার জন্য কি করি এই ডাইনিং টেবিলের মধ্যেই খাবার দাবারগুলো রেখে দিই। তাহলে কি হয়, খাবার দেওয়ার সময়ও বেশ কিন্তু সুবিধা হয়, আর রান্নাঘর থেকে এনে এনে খাবার দিতে হয় না। তো টেবিলেই রান্না করার পর রেখে দিচ্ছি, খাবার দাবার দেওয়া হয়ে গেলে সেখানেই থাকে, একদম আবার রাত্রে গোছগাছ মানে টেবিলের মধ্যেই খাবার দাবারগুলো থাকে। আর এখানে দেখো স্নান করে এখন কিন্তু আমি চলে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই পুজো দিতে কিন্তু অনেকখানি টাইম লাগে। তো তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করলাম না, জাস্ট একটুখানি তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিলাম। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক, আর সবাই সবাই অনেক বেশি ভালো থাকো, খুশি থাকো, আর সব থেকে বড় হচ্ছে তোমরা যেন সুস্থ থেকো, এটুকুই চাওয়া ঈশ্বরের কাছে। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রণামও কমপ্লিট হয়ে গেছে, এখন বসবো খেতে। তো ছোটো মেয়ে তো এখনও ফেরেনি, আমি আর বড় মেয়ে একসাথে খাবো, যেহেতু তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তো সে এখন বসে আছে, আর আমি আর বড় মেয়ে খাওয়া হয়ে গেলেই দুপুরের যা কিছু কাজকর্ম সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো, এই দুপুরবেলা না যখন ঠাকুরের সামনে বসি তখন না কি বলবো, মনটা
প্রচণ্ডভাবে শান্তিতে ভরে যায়। এই একমাত্র আমার ঘরের জায়গা যেখানে বসলে আর উঠতেই ইচ্ছে করে না। তবে দুপুরবেলা রোজ দিন পুজো দেওয়া আমার হয় না, আমার বড় মেয়েই দেয়। যেদিন আমি সময় পাই সেদিন দিই। আর সন্ধেবেলাটা একদম অনেকক্ষণ ধরে বসে কীর্তন করি, পুজো দিই। কী যে শান্তি পায় তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এই যে এখন খেতে বসেছি। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর এই যে আরেকজন এখনো খাচ্ছে। আমার খাওয়া দাওয়া একদম হেভি স্পিডে খেয়ে দিয়ে পুরো সাফ করে দিয়েছি। চলো খেতে থাক, আপাতত আমি আমার কাজ চাই। এটা থালাটা তোমাদের আর দেখাচ্ছি না, নামাচ্ছি। আর হাজব্যান্ডের খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে, তো অনেক আগেই খেয়ে নেয় টাইমে। তার আগে তারপর স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করেছি। আর চলো আরেকজন মাটন স্টু খেয়ে তার কি অভিজ্ঞতা হলো, এই প্রথম খেলো, যে সেটাই একটু জেনে নি। কি গো বলো, মাটন স্টু এর অভিজ্ঞতা কি, কেমন খেলে? একটু ছাগল ছাগল শুনে আর কি। তো এই খেলার সময় খেতাম, তখন স্টু দিয়ে ওরে বাবারে বাবু লাঞ্চ করতাম। ওরে বাবারে, খেলার সময় মানে খেলাধুলা করতো তখন মাটন স্টু খেত। আর এখন আর কি এবার এখন মানে শক্তি বাড়ানোর জন্য খাচ্ছে আর কি, সেই আর কি। ওইসব খাবার মুখে রোচে বাবা, মাংস হিসাবেই খাওয়াই ভালো, তাই না? এই যে উনি এখন একটু সামলে নিচ্ছেন, আর এখন আমি আর পারছি না, এবার একটুখানি রেস্ট নেব। ছোট মেয়ে এখনো ফেরেনি, সে গেছে ডান্সের রিহার্সালে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, আপাতত এইটুকুই, টাটা।